পড়াইছিলেন। Passive voice of interrogative sentence. Interrogative sentence. স্যার উপরে লেখা দেখা Passive voice of interrogative sentence. Passive voice of interrogative sentence. তাহলে আমরা হু দিয়ে শুরু করছিলাম না? হু দিয়ে করছিলাম। আমরা কি বলেছিলাম যে হু থাকলে কিভাবে পরিবর্তন করতে হয় বলেছিলাম? হু হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমরা একটু তোমাদের দিয়েছিলেন। তারপরে তোমাদের আরো কিছু এক্সাম্পল দিই যে তোমরা এগুলো ভুলে গিয়েছো কিনা। দেওয়ার চেষ্টা করি একটু। স্যার, হু উইল হেল্প ইউ, এই বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। হু উইল হেল্প ইউ। বাই হেল্প। বাই By whom? আর এটা করাইছিলেন গতদিন। আচ্ছা Sir, তাহলে by whom will you help? বাই হোম বসাতে হয়, এটা আমরা নিয়ম জেনেছিলাম যে হু এর পরিবর্তে আমাদেরকে বাই হোম বসাতে হয়। এরপরে আমাদেরকে হেল্পিং ভার্ব আছে, সে হেল্পিং ভার্ব বসাতে হবে এবং সাবজেক্ট বসাতে হবে, এবং তারপরে হেল্পিং ভার্বের বাকি অংশটা বসবে। ইউ উইল বি হওয়ার কথা, কিন্তু যেহেতু একটা অক্সিলারি আগে বসে আর একটা অক্সিলারি পরে বসে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, এখন বাই আর দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, বাই হোম উইল ইউ বি হেল্প। এরপরে হচ্ছে আমরা দেব হচ্ছে who has bought this book. Who has bought this book? এই বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। Who has bought this book? Who has bought this book? তাহলে কি হবে এটা? স্যার, বলো। কবে থেকে ক্যাডেট ব্যাচ শুরু হবে? আচ্ছা বলছি একটু পরে। কি নাম তোমার? অন্তর কুমার সরকার। অন্তর কুমার সরকার। বলবো একটু পরে বলবো। তাহলে এটা হবে হু এর পরিবর্তে আমাদেরকে বাই হোম বসাতে হবে, হু এর পরে বাই হোম বসাতে হবে। এরপরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে হ্যাজ হতো, হ্যাজ হবে যেহেতু দিস বুকটা সাবজেক্ট। By whom has this book been bought? দিস বুক বিন। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে বট, সেটা এখানে বসে গেল। বাই হোম হ্যাজ দিস বুক বিন বট। বাই হোম হ্যাজ দিস বুক বিন বট। এই হলো অবস্থা। বাই হোম হ্যাজ দিস বুক বিন বট। আচ্ছা, হু দিয়ে কি আর এক্সাম্পল দেওয়া লাগবে? No, sir. হু দিয়ে মনে হয় লাগবে। আচ্ছা, হু দিয়ে লাগবে না বলে মনে হচ্ছে। আমরা এবার চলে যাব হোম দিয়ে। হোমের কি নিয়ম শিখেছিলাম আমরা? হোমের নিয়ম? No, sir. আচ্ছা, হোমের নিয়মটা তোমাদের শেখাবো। হোমের নিয়মটা আরো সহজ।
হোমের নিয়মটা আরো সহজ। সাধারণত যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের, ঠিক সেভাবেই আমরা হোমের প্যাসিভ ভয়েস করব। তোমাদেরকে গঠনটা দিয়ে দেবো, গঠনটা দিলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়। হোম এর গঠন, তোমাদের হোমের গঠনটা তোমাদেরকে দিয়ে দেবো। হোমের পরিবর্তে হু বসে। এখন কিন্তু আর হু বসবে না, হোম আর বসবে না, হোমের পরিবর্তে আমাদেরকে হু বসাতে হবে। এরপরে হচ্ছে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে নিয়ম অনুযায়ী বাই বসবে, নিয়ম অনুযায়ী বাই বসবে। তারপরে হচ্ছে যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ যেভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে এসেছি সেই নিয়ম। খুবই সহজ এটা। হোমের পরিবর্তে হু বসে, হেল্পিং ভার্ব বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। এই হলো বিষয়। Whom did you help? Whom did you help? তুমি কাকে সহযোগিতা করেছিলে? Whom did you help? তুমি কাকে সহযোগিতা করেছিলে? তাহলে একটা জিনিস খেয়াল করো যে হোমের পরিবর্তে আমি এখানে প্রথমে হু বসিয়ে দিব। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে এই জন্য এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ দিয়ে দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প বসে গেল। এরপরে নিয়ম অনুযায়ী বাই বসবে। এই যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা এসে এখানে অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা এসে এখানে অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা এসে এখানে অবজেক্ট হয়ে গেল। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে একটু বলি আমি, সেটা হলো এই বাক্যে হোম ডিড ইউ হেল্প, এই বাক্যে সাবজেক্ট কোনটা? ইউ। হোম ডিড ইউ হেল্প, এই বাক্যে ইউ ইউ স্যার ইউ ইউ হচ্ছে সাবজেক্ট। এই বাক্যের অবজেক্ট কোনটা? এই বাক্যের অবজেক্ট কোনটা কে বলতে পারো? আচ্ছা, এই বাক্যে হেল্প হচ্ছে ভার্ব, এটা আমরা সবসময় জেনে এসেছি যে হেল্প হচ্ছে, আমরা যখন জন্ম থেকে যেদিন এবিসিডি পড়ে এসেছি সেদিন থেকে আমরা শিখেছি হেল্প হচ্ছে একটা ভার্ব। তো হেল্প একটা ভার্ব, তাহলে এই বাক্যে সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, ডিডও হচ্ছে ভার্ব, তাহলে অবজেক্ট কই? এ বাক্যে অবজেক্ট হচ্ছে তোমার হোম, হোম হচ্ছে অবজেক্ট, হোম হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এখন এই বাক্যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, কে বলতে পারবে? এটা চেনা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবা, তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করবা তখন তুমি হ্যাঁ, এই বাক্যে সাবজেক্ট কোনটা? হু স্যার। এই বাক্যের হু যদি সাবজেক্ট হয় ইউ। তাহলে ইউ কি? অবজেক্ট। অবজেক্ট স্যার ইউ। স্যার ইউ সাবজেক্ট। আচ্ছা, আসলে সাবজেক্ট হচ্ছে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হু, আর ইউ হচ্ছে অবজেক্ট। এই বাক্যের ভার্ব হচ্ছে, কারণ স্যার প্রশ্ন মতে স্যার দেখানো আছে যে স্যার সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হবে, এর জন্য বুঝতে আছে। সেজন্য নয়,
সেটার জন্য নয়, ওটা কোনো কথা হতে পারে না। মানে তুমি যে বলতেছো বায়ের পরে তোমার হচ্ছে যে বসে এই অবজেক্টিভ ফর্ম বসে, সেটা দেখে আমরা কখনোই চিহ্নিত করব না। সহজ উপায় আছে, একটা গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার সেটা তোমাকে মেনটেন করতে হবে। গ্রামারের যে স্ট্রাকচার, যে সেন্টেন্স প্যাটার্ন প্লাস হচ্ছে সেটার মিনিংটা তোমাকে জানতে হবে। কে কাজটা করছে, কাজটা যে করে সে হচ্ছে সাবজেক্ট, যে কোনো কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, তো কথা হচ্ছে এটা দেখো যে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি বলবো তোমাকে, আচ্ছা তার আগে আসে তোমাকে, সেটা হচ্ছে হোম সব সময় অবজেক্ট, মাথায় রাখবা হোম সব সময় অবজেক্ট হয়। এটা সহজ উপায়, একটা সহজ উপায় হচ্ছে হোম অলওয়েজ অবজেক্ট। হোম পৃথিবীর যেখানেই বসুক, সাবজেক্টের ঘরে বসুক আর ভার্বের ঘরে বসুক আর অবজেক্টের ঘরে যেখানেই বসুক, তোমার যেখানে মনে হয় যে মনে হচ্ছে যে এটা সাবজেক্ট, যেহেতু বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, তো যেহেতু প্রথমে বসেছে সো এটা সাবজেক্ট হবে। তো তোমার যতই মনে হোক না কেন, হোম পৃথিবীর যেখানেই বসবে সেখানে অবজেক্ট হয়ে বসবে, এটা মাথায় রাখবা। আবার হু সাবজেক্ট হয়, অবজেক্ট হয়। হু সাবজেক্ট হয়, অবজেক্ট হয়। তো কখন বুঝতে পারবো হু সাবজেক্ট আর কখন বুঝতে পারবো হু অবজেক্ট, কে বলতে পারবে? আমি শিখেছিলাম তোমাদের, শিখিয়েছিলাম কিন্তু। স্যার সাবজেক্ট যদি অবজেক্ট সরি হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট। আচ্ছা ঠিক আছে, তুমি একটা উত্তর দিয়েছো। আর কেউ বলবে? আর কেউ বলবে? না হোক, তুমি যদি পারো, তোমার যদি মনে হয় যে না আমার মনে হচ্ছে আমি উত্তর দিতে পারবো, তাহলে অবশ্যই বলবে, ভুল হলেও বলবা। কারণ এখানে তো এমন না যে তোমার ভুল হলে স্যার, তোমার 500 টাকা জরিমানা হবে, সেটা বলো বলো। স্যার আরেকবার প্রশ্ন ভুল হলেও, ও আমি বলতেছি যে হু সাবজেক্ট হয় আবার হু অবজেক্ট হয়। তো কিভাবে বুঝবো যে হু সাবজেক্ট আর কিভাবে বুঝবো হু অবজেক্ট, এই বুঝার উপায়টা কি আমার? আমি আবারও বলছি, যদি হচ্ছে সাবজেক্টের জায়গাতে প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্ট আর অবজেক্টের জায়গাতে। ওরে বাবারে, এত সহজ উত্তর দিয়ে ফেলছো তুমি, অসংখ্য ধন্যবাদ তোমাকে উত্তরটা না হওয়ার জন্য। আসলে দেখো, ঠিক আছে রিয়ন, তুমি উত্তর দিচ্ছ সেটার জন্য তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তোমাকে, যে তুমি অন্তত বলতে পারছো। হ্যাঁ, ভুল হোক অসুবিধা নেই, আমি সেটাই চাচ্ছি। তো এই স্যার কেন ভুল হলেও বলবো, কেন ভুল হলেও বলবো এই কারণে যে তুমি যে ক্লাসে বলতে পারছো, তোমার যে সাহস দরকার, এই সাহসটাই আমাদের দরকার। সাহসী স্টুডেন্ট দরকার আমাদের, সাহসী। ভীতু স্টুডেন্ট চলবে না, তোমাকে সাহসী হতে হবে। তো দেখো, তোমাকে শিখতে চাও তো শেখাবো, নাহলে শেখাবো না। স্যার শিখতে চাই। আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে হু এর পরে যদি সরাসরি ভার্ব থাকে, হু এর পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে হু সাবজেক্ট। হু এর পরে সরাসরি যদি ভার্ব থাকে তাহলে হু হচ্ছে সাবজেক্ট। আর হু এর পরে যদি সাবজেক্ট, কি বলে যে হু এর পরে ভার্ব থাকবে, তারপরে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, তাহলে কিন্তু সেটা আর হচ্ছে সাবজেক্ট হবে না। এর প্রমাণ তোমাকে দিই আমি। আরেকবার বলে ভালো হতো। আচ্ছা বলছি, এই বাক্যটা দেখি, তোমরা সবাই লেখো এটা, হু ডিড ইউ হেল্প। আচ্ছা, এখন দেখো এই হুটা তোমার হচ্ছে অবজেক্ট। কেন অবজেক্ট? দেখো এই হু এর পরে কিন্তু সরাসরি ভার্ব নাই, এই হু এর পরে কিন্তু সরাসরি ভার্ব নাই।
আসল ভার্ব কোনটা? আসল ভার্ব তো এটা ভার্ব না। হেল্প। আর ডিড তো ভার্ব না, Yes, ডিড sir, হচ্ছে main অক্সিলারি ভার্ব। ডিড তো অক্সিলারি ভার্ব, ডিড তো ভার্ব না। আসল ভার্ব হলো এইটা। তো হুয়ের পরে যখন সরাসরি ভার্ব থাকবে না তখন সেটা অবজেক্ট। সরাসরি ভার্ব নাই কিন্তু, দেখো এরপর সাবজেক্ট আছে, তারপরে ভার্ব। আর এই বাক্য দেখো, হুয়ের পরে সরাসরি ভার্ব, হেল্পিং ভার্ব তো আছেই, তারপরেই প্রিন্সিপাল ভার্ব, মানে সরাসরি ভার্ব পেয়ে গেছো। এখানে সাবজেক্ট নাই, এখানে অন্য কোনো সাবজেক্ট ঢুকে নাই, অর্থাৎ এটাই হচ্ছে সাবজেক্ট। কিন্তু এই বাক্যে দেখো, এখানেও হু প্রথমে বসেছে, এখানেও হু প্রথমে বসেছে। পার্থক্যটা দেখো, এই হুয়ের পরে কিন্তু সরাসরি ভার্ব নাই। আসল ভার্ব কোনটা? হেল্প। আর ডিডটা এটা বসেছে প্রশ্ন তৈরি করার জন্য। ডিডটা এখানে বসেছে প্রশ্নটা তৈরি করার জন্য। তাকে এখানে হায়ার করে নিয়ে আসা হয়েছে, তাকে কিন্তু ধার করে নিয়ে আসা হয়েছে, তার কিন্তু এখানে আসার যোগ্যতা ছিল না। এই জন্য এ আসলে ভার্ব নয়, এ হচ্ছে অক্সিলারি ভার্ব। বুঝতে পারছো? তো যখন হুয়ের পরে সরাসরি ভার্ব থাকবে তখন সে হুটা সাবজেক্ট, আর হুয়ের পরে যখন সরাসরি ভার্ব থাকবে না তখন সেটা কি? অবজেক্ট। কে বলবে বলো? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। আগে এর উত্তর দাও, তারপরে কোশ্চেন। প্রশ্নটা একবার বলেন। বললাম যে হু কখন সাবজেক্ট হবে আর হু স্যার, কখন অবজেক্ট। পারবো তো। সরাসরি ভাব থাকলে সেটা subject। হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে নাউন, সরি, হ্যাঁ, মেইন কথা noun হয়ে পরে সাবজেক্ট তাহলে সেটা অবজেক্ট। ভার্ব থাকলে সাবজেক্ট। হুয়ের পর যদি সরাসরি ভাব থাকে তাহলে হু সাবজেক্ট, আর হুয়ের পর যদি সরাসরি ভাব না থাকে তাহলে হু অবজেক্ট। অক্সিলারি ভার্ব, তারপরে আমি এক সাবজেক্ট কথায় থাকে, বলে দিই, তারপরে মেইন ভার্ব, কথা বলতে নিষেধ করেন, কোনো কথা বোঝা যাচ্ছে সেটা না। অবজেক্ট। কথা বন্ধ, কথা বন্ধ। কে প্রশ্ন করবে এবার করো। কে যেন প্রশ্ন করছিল, বলো। স্যার হু আর ইউ, হু স্যার হু আর ইউ, এখানে এই হু আর ইউ, এখানে তো আরটা আর বাদে অন্য কোনো ভার্ব নাই, সেহেতু হচ্ছে আরটাই হচ্ছে মেইন ভার্ব আমাদের ধরবো। তাহলে কি আরটা সাবজেক্ট? আবার বলো। সরি, হু আর ইউ এই সেন্টেন্সে আর ছাড়া আর কোনো মানে ভার্ব নাই, এই জন্য আরটাই তো মেইন ভার্ব। তাহলে কি আরটাই হুটা principal ওখানে verb। সাবজেক্ট? হুটা এখানে সাবজেক্ট। বুঝতে পেরে গেছো? স্যার হ্যাঁ। ইউটা কি তাহলে অবজেক্ট? ইউ বলো। আর কারো প্রশ্ন? আর নাই। তো দেখো, আমি এরকম আরো কিছু এক্সাম্পল তোমাদের দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। তো তুমি যদি এখানে হু কে সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্ট যদি চিহ্নিত করতে না পারো, তাহলে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন করা একটু মুশকিল হয়ে যাবে। ডাব্লিউএইচ কোশ্চেন মিন্স অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করা। এরপরে আমি আরো এক্সাম্পল দিই। Whom did you see on the road? Whom did you see on the road? স্যার হুমটা এখানে অবজেক্ট। বলো, এটা প্যাসিভ ভয়েস করো। Who was Whom did Who was seen on the road by you? Sir, who was seen by you on the road? আচ্ছা দেখো, তাহলে এমনি হোমের পরিবর্তে এখানে হু বসিয়ে দিলাম, এরপরে অক্সিলারি ভার্ব ওয়াজ বসিয়ে দিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল সিন, এরপরে নিয়ম অনুযায়ী বাই বসিয়ে দিলাম, সাবজেক্টটা এসে অবজেক্ট হয়ে গেল। বাকি অংশ হচ্ছে অন দ্য রোড। হু ওয়াজ সিন অন দ্য রোড বাই ইউ, এটাও করা যাবে। হু ওয়াজ সিন অন দ্য রোড বাই ইউ, সেটাও করা যাবে। বাই ইউটা পরে দেওয়া যেতে পারে, বাই ইউটা পরে দেওয়া যেতে পারে, অসুবিধা হবে না।
who was seen by you on the road? কেমন? was seen by you on the road. এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তর করতে পারি। আচ্ছা, আমরা আরো একটা এক্সাম্পল তোমাদের দেই। দেব নাকি আরেকটা? দেন স্যার। Yes, sir. Whom is he teaching English? স্যার এখানে তো হু আছে। Whom is he teaching English? Whom is he teaching English? বলো, কে বলবে? Who is Who being is taught taught English English by by ও ইজ Good. তাহলে খুবই সহজ নিয়ম যে আমি এখানে হোমের পরিবর্তে এখানে হু বসিয়ে দেব, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব দেব, যেহেতু কন্টিনিউয়াস আছে সেজন্য বিং বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল টিচ থেকে টট, হু ইজ বিং টট ইংলিশ বাই হিম, হয়ে গেল বাই হিম। হি ছিল এ বাক্যের সাবজেক্ট, সেটা কি হলো বাই এর পরে যে অবজেক্টিভ ফর্ম হয়ে গেল। হু ছিল এ বাক্যের সাবজেক্ট, সেটা বাই বসে অবজেক্টিভ ফর্ম হয়ে গেল। এভাবে আমাদেরকে হোম থাকলে হু পরিবর্তন করতে হয়। এবার আমরা চলে যাব হট। হোয়াটে ঠিক একই নিয়ম, হোয়াটের ক্ষেত্রেও একই নিয়ম, যেভাবে হোম হয় সেভাবেই আমরা হোয়াটের নিয়ম পরিবর্তন করবো। অর্থাৎ হোয়াট থাকলে এখানে একটা নিয়ম আছে, হোয়াট থাকলে হোয়াটের পরিবর্তে কোনো কিছু হয় না, হোয়াট আছে হোয়াটই বসবে, কিন্তু নিয়মটা এই যে হোমের মতো, হোয়াট থাকলে হোয়াটই বসবে, তার পরিবর্তে অন্য কিছু বসবে না। বাকি নিয়মগুলো সবগুলো এই স্ট্রাকচারের মতোই। তো আমরা এখানে হোয়াট দেব, হোয়াট, এটাও কেটে দিই, এটা লাগবে না তো আমার। আচ্ছা, হোয়াট দিয়ে করবো আমরা। হ্যাঁ, হোয়াট থাকলে হোয়াটই বসবে, কোনো পরিবর্তন হবে না, কিন্তু নিয়মটা হোমের মতো। What do you want? What do you want? এটার প্যাসিভ হবে what do you want? What থাকলে what বসবে। what is wanted by you? Good. What is wanted by you? Good, সুন্দর হয়েছে। তাহলে what এর পরিবর্তে অন্য কিছু বসবে না, যা আছে সেটাই বসবে। অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই বসবে, সাবজেক্টটা এসে এখানে অবজেক্ট হয়ে গেল, সাবজেক্টটা এসে এখানে অবজেক্ট হয়ে গেল। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, অর্থাৎ হোম যেভাবে পরিবর্তিত হয়েছে ঠিক সেভাবেই পরিবর্তিত হলো এটা। Yes, sir. What had she bought? What has she bought? Passive voice হবে এটা। What has been bought by her? Good. তাহলে দেখতে পাচ্ছি what has থাকলে বিন বসবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে bought, What in কি থাকলে আর হয়ে গেল। মানা করেন না। আচ্ছা,
এই যখন অবস্থা স্যার প্রশ্নবোধক চিহ্ন দেন। কোয়েশ্চেন মার্ক হবে আপনি আচ্ছা 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 দিয়ে দিলাম। তো এইভাবে আমরা হোয়াট এর পরিবর্তন করব, ঠিক আছে? বাকিগুলো ঠিক এভাবেই পরিবর্তন করতে হবে, বাকিগুলো ঠিক এভাবেই পরিবর্তন করতে হবে। অন্যান্য যা আছে সবগুলোই, অন্যান্য যে সমস্ত WH ওয়ার্ড আছে ঠিক একই নিয়মে পরিবর্তন করতে হবে। অন্যান্য WH ওয়ার্ড যে থাকে যেমন হচ্ছে তোমার হুইচ থাকতে পারে, তারপরে হুজ থাকতে পারে, এগুলো সবই তোমার ওই যা যে সমস্ত WH ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্ন করা হবে সেগুলোই বসবে এবং এই নিয়মে হবে, ঠিক আছে? এবং সবগুলো এই নিয়মেই হবে। আচ্ছা, সবগুলোই আমাদের এই নিয়মেই হবে। তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্যাসিভ ভয়েস শেষ, অর্থাৎ প্যাসিভ ভয়েস আমাদের মূলত শেষ হয়ে গেল। স্যার আমি মিউট। সাড়ে 11টার সময় হবে না? না তার লেখা স্পষ্ট দেখা যাচ্ছে না। বলো কি এত সুন্দর লেখা দেখা যাচ্ছে? তোমার ওখানে ইন্টারনেটের সমস্যা আছে। স্যার শোনো, আমি তোমাদেরকে বলি বড্ড আমার ব্যাখ্যা এখানে কিন্তু লেখা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, হ্যাঁ একবারে পরিষ্কার ঝকঝকা তকতকা বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। স্যার আমি এখন বুঝতে পারছি। পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন আমরা আরো কিছু এক্সেপশনাল তোমাদের হচ্ছে করাবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করাবো, আরো কিছু এক্সেপশনাল অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করাবো, আরো কিছু এক্সেপশনাল অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করাবো, সেটা তোমাদের খুবই দরকার। তো সেগুলো নিয়ে এখন আলোচনা করব আমরা। তো এই হলো ঘটনা। তো তার মধ্যে আমরা কিছু করাই তোমাদের, তার আগে তোমাদের একটা ঘোষণা দিয়ে দিই আমি। ওই যে ক্যাডেট কলেজের যে ব্যাচটা শুরুর কথা বলছো সেটা হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে শুরু হবে আমাদের। জুন মাসের 1 তারিখ থেকে শুরু হবে এবং ওটা সেটা শুধুমাত্র ক্যাডেটের প্রিপারেশন। ওখানে কোনো হচ্ছে 6 বা হচ্ছে যে স্কুলের সিলেবাস অনুযায়ী ওখানে পড়ানো হবে না। ক্যাডেট কলেজের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়ানো হবে, কেমন? তো এটা অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, বেশ কয়েকজন অলরেডি ভর্তি হয়ে গেছে। তোমরা চাইলে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। যারা প্রথম ভর্তি হবে তাদের জন্য, যারা প্রথম ভর্তি হবে, যারা প্রথম ভর্তি হতে চায় তাদের জন্য আমি অনেকগুলো ছাড় দিয়ে রেখেছি, তোমরা সেই ছাড়ে ভর্তি হতে পারবে। আর প্রথম ভর্তি না হলে সেই ছাড়টা তোমরা পাবে না, তখন পরে আবার পস্তায়ও না। হ্যাঁ, তো তোমরা বিস্তারিত আরো জানতে চাইলে আমার সাথে পরে যোগাযোগ করবে, আমি জানিয়ে দেবো, অসুবিধা নাই। এখন আমরা করবো হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস সবাই লেখো। কোয়াসি প্যাসিভ ভয়েস এটা আবার কি নাকি? যার প্যাসিভ ভয়েস হয় না আচ্ছা, কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে তোমাদের কি বলেছিলাম? স্যার এগুলার অবজেক্ট হয় না। আচ্ছা, আমি একটা বাক্য তোমাদের লিখি। স্যার কুয়াশি মানে কি QUA? হ্যাঁ, QUA। হানি টেস্ট। আমি বলবো উত্তরটা। আমি স্পেসিফিক হানি স্বাভাবিকভাবে আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা যখন ইংরেজি সেন্টেন্স গুলো সহজে বুঝতে পারবে, ইংরেজি সেন্টেন্সের বাংলা অর্থ, কথা বলো না কেউ, ইংরেজি সেন্টেন্সের বাংলা অর্থগুলো যখন তোমরা সহজে বুঝতে পারবে
তখন কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে। কোয়াসি অর্থাৎ হচ্ছে হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। এই হাফ অ্যাক্টিভটা কি আর হাফ প্যাসিভটা কি সেটা আজকে আলোচনা করার সময় নেই, আমরা আশা করছি পরের দিন আলোচনা করব। তো আজকে এইটা হানি টেস্ট সংক্ষেপে একটা আলোচনা করি যে আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব তখন কি হবে, তখন একটা সাবজেক্ট দরকার। সাবজেক্ট দরকার, কথা বলো না, কথা বলতে গেলে সমস্যা হয়ে যাবে। সাবজেক্ট দরকার, ভার্ব দরকার, অবজেক্ট দরকার। এখন সুইটস কিন্তু অবজেক্ট না, সুইটস কিন্তু মোটেও অবজেক্ট নয়, সুইটস কিন্তু অবজেক্ট নয়। তো অবজেক্ট না থাকলে তাকে প্যাসিভ ভয়েস করবো কেমন করে? আমরা প্রথমে বলেছিলাম তো যার অবজেক্ট নাই তার প্যাসিভ ভয়েস হবে না, যার অবজেক্ট নাই তার প্যাসিভ ভয়েস হবে না। তাহলে এটা আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করবো, তাই না? কথা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটা কি সেটা জানতে হবে। আর টেন্সের যে গঠন, 12টা টেন্সের যে গঠন আছে সেগুলো সবগুলোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর ওকে ঘুরিয়ে পেঁচিয়ে যে অ্যান্সারটা করা হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সংক্ষেপে বলছে, মানে এটা হচ্ছে আসলে কোনো ডেফিনেশন নয়। এখন কথা হচ্ছে সাবজেক্টটা কি, সাবজেক্টটা কি কে বলতে পারবে? যে করে সে হচ্ছে সাবজেক্ট, তাই কিনা? কি ঠিক আছে না? যে কাজ করে সে সাবজেক্ট না? কথা বলো না। যেমন আই ডু, Yes, sir. আমি করি, আই ডু আমি করি, কে করে? আমি আই। সি ইটস, সি ইটস সে খায়, কে খায়? she সি খায়। তার মানে সি এর ক্ষমতা আছে না খাওয়ার? Yes, sir. আছে আই ডু আমি করি, আই এর ক্ষমতা আছে না? আছে হ্যাঁ স্যার। মাই মাদার ইজ কুকিং, মাই মাদার ইজ কুকিং আমার মা রান্না করছে, কে রান্না করছে? আমার মা। মাই মাদার। তার মাই মাদার ক্ষমতা আছে না কাজ করার? হ্যাঁ স্যার। তো সাবজেক্টের কিন্তু সাবজেক্টটা সেই যার নিজের কাজ করার ক্ষমতা আছে। ভালো করে বুঝবা কিন্তু এখানে কিন্তু তোমরা যদি মনে করো স্যার এগুলো কি বকছে, এটা যদি মনে করো বুঝতে পারবো না। এটা খুব জটিল জিনিস, মাথায় রাখবা। আমি যেটা বলতেছি একটাও ফালতু কথা বলতেছি না, তুমি পরে বুঝবা। এখন তুমি হয়তো মনে করছো এই স্যার কি বলছে, ফাটাং ফাটাং করে দেন তো, ঝামেলা শেষ, এত বকার বকা করে বসার দরকার আছে দরকার, অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে করে সে হচ্ছে সাবজেক্ট, যে করতে পারে না সে সাবজেক্ট না, যে করতে পারে না সে সাবজেক্ট নয়। কি মনে থাকবে? মনে থাকবে? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এখন দেখো হানি টেস্ট সুইট এর বাংলা অর্থ কি? মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি মিষ্টি। কিন্তু তুমি যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে হিসাব করো তাহলে দেখো কি হয়। মধু খায় মিষ্টি, যদি আমি এভাবে অনুবাদ করি, মধু খায় সুইট মানে কি? মিষ্টি না? মিষ্টি তো মধু খায় মিষ্টি, মধু কি মিষ্টি খেতে পারবে? আসলো। মধুর দাঁত কবে হলো? হ্যাঁ, মধুর মুখ কবে হলো? মধুর মুখ দেখছো? হ্যাঁ স্যার। মধুর মুখ কেউ দেখেছো? মধু খেতে পারে দেখেছো? স্যার, মধুই নাকি মধু দেখেছি খেতে স্যার। হবে? স্যার আমি দেখেছি মৌমাছি। তাইলে এটা একটা ফালতু সেন্টেন্স না? ফালতু সেন্টেন্স কিনা বলো? না স্যার। না, 100% ফালতু সেন্টেন্স। এটা তুমি যদি স্ট্রাকচার হিসাব করে কল্পনা করতে যাও, স্ট্রাকচারের হিসাব কি? সাবজেক্ট বসবে, তারপরে ভার বসবে, এ পর্যন্ত স্ট্রাকচার কি আছে? তো সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে সেই যে নিজে করতে পারে। তো মধু হচ্ছে সেই মধু সাবজেক্ট যে খেতে পারে। তো মধু খেতে পারবে? মধু কি মিষ্টি খাইতে পারবে? উত্তর দাও। খেতে পারবে। স্যার, পারবে। তাই মধু কখনোই ক্ষমতা হতে পারে না সে মিষ্টি খাবে। তাহলে এই ফালতু সেন্টেন্স কেন হলো? আপনার ইচ্ছা হয়েছে তাই। যেহেতু আপনার এটা একটা ইচ্ছা। সেন্টেন্স হয়ে গেছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফালতু সেন্টেন্স। এই যে এই সমস্ত ফালতু সেন্টেন্স গুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ। কেমন কোয়াসি প্যাসিভ? এরা নিজেরা কাজ করতে পারে না, নিজেরা কাজ করতে পারে না, অথচ এমন করে বাক্য লেখা হয় মনে হচ্ছে সে কাজ করতে পারে। যেমন হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, কে খায় এটা কিন্তু উল্লেখ নাই। এর আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তোমাদের পক্ষে এটা বোঝা খুবই ইম্পসিবল একটা বিষয়। যদি কেউ কেউ হয়তো বুঝতে পারছো, বাকিগুলো অনেকে বুঝতে পারছো না।
তারপরেও বুঝতে না পারলেও যখন তুমি বছর বছর ভিন্ন ভিন্ন ক্লাসে উঠবে এই ব্যাখ্যাগুলো তুমি পাবে, একটা না একটা পর্যায়ে তুমি বুঝতে পারো এই শামীম স্যার বলছিল কথাটা কাজে লেগেছে। ওকে, তো যে কথা বলছিলাম এটা ওয়ান কাইন্ড অফ ফালতু সেন্টেন্স। এভাবে তুমি প্যাসিভ ভয়েস করবা যে হানি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা এই জন্য ইজ বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, টেস্ট হচ্ছে ভার্ব, পাস্ট পার্টিসিপল টেস্টেড। আর সুইট তো অবজেক্ট না, এটা বাকি অংশ, এটা বাকি অংশতে রেখে যাও। হানি ইজ টেস্টেড সুইট। স্যার এটা হবে না হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড? এটা আরেকভাবে করা যেতে পারে, হ্যাঁ হবে। এটা হচ্ছে হানি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব ইজ বসবে, হানি ইজ সুইট। সুইট when it is tested। এটা কত ধরনের ফালতু সেন্টেন্স তোমাকে বলি আমি, এটা কত ধরনের ফালতু প্যাসিভ ভয়েস আমি কি বলবো তোমাদের? স্যার বলে বলছে কি জানো, হানি ইজ সুইট, মধু হচ্ছে মিষ্টি, when it is tasted যখন খাওয়া হয়। তো যখন খায় না তখন কি তেতো হয়ে যায়? বলো উত্তর দাও। স্যার মিষ্টি থাকে তো হয় না। হানি সুইট, মধু খেতে মিষ্টি, when it is tasted যখন এটা খাওয়া হয়। তা যখন খাওয়া হয় না তখন কি তেতো হয়ে যায় কিনা বলো? স্যার এটা হয়। one kind of এগুলো হচ্ছে এক ধরনের বাজে আচ্ছা, এটা sentence। একটা যাই হোক, যদি এগুলো করতে যাই আমাকে এভাবে প্যাসিভ ভয়েস করতে হবে। এগুলো আরো আমরা প্যাসিভ ভয়েস করবো পরের দিন। আশা করছি ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। পরের দিন আলোচনা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।